কিন্তু বর্ষা হয়েছে, বৃষ্টির কারণে আমি ডেটটা ওই তারিখটা পরিবর্তন করে ওই তারিখটা পুনঃ যাই হোক আমি বিশেষ করে সভাপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যালয় আজকে যে অবস্থায় আছে আর প্রাথমিক অবস্থায় যে ছিল এটা কল্পনা করা যায় না। আর যে কোনো একটা আজকে আমাদের সমাজে যে কোনো আমরা কাজ করতে গেলে একটা মিটিং ডাকি, আমরা সবাই মিলে 2-4 জনকে ডাকি, তা আসলে এটা কী করা যায় এই নিয়ে আলাপ আলোচনা করা যে কোনো একটা কিছু করতে গেলে প্রথমে একটা মিটিং হয়, আলোচনা সভা হয়, কিন্তু এই বিদ্যালয়ের ব্যাপারে কিন্তু এটা হয়নি। আমরা যারা আপনার কয়েকজন ওই সেপাহুমি হল যেটা বুলেট এখন পরিচালনা করে, সেপাহুমি ওইটা ওনার আব্বা ডাক্তার ইনজামুদ্দিন সাহেবের দোকান ছিল, ধরো যে মনির দোকান এই পাশে তো আমার একটা দোকান ছিল। তো ওখানে বিকাল করে আমরা যে কাজ করি সে কাজ করে বিকাল করে আমরা ওনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ওখানে বসে আলাপ আলোচনা করি, ওনার ওই ডাক্তারখানায় বসে আলাপ আলোচনা করি। এটা কল্পনা করা যায় না যে সেদিন আমার যতদূর মনে পড়ে আমি নিতাইবাবু আর ওর ডাক্তার সাহেব, নিজের ডাক্তার সাহেব, আমরা 3জন বসে ওনার ইয়াতে দোকানে গল্প করতেছি। গল্পের এক পর্যায়ে কোনো কথা নেই, বতরা নাই, ডাক্তার নিজামুদ্দিন আপনার সাহেব একটা প্রস্তাব করে বললো কি, আচ্ছা এখানে একটা গার্লস হাই স্কুল করা যায় না, এইখানে একটা গার্লস হাই স্কুল করা যায় না, মেয়েদের শিক্ষার জন্য গার্লস স্কুল। আপনাদের অভিযোগ ছিল করা যায় তো, ওই তাৎক্ষণিক কিন্তু ওইটাই প্রস্তাব যে এখানে কি একটা গার্লস স্কুল করা যায় না। তা আমরা যা ছিলাম আমি বললাম যে হ্যাঁ করা তো যা। ওই সময় আমার যতদূর মনে পড়ে আলী আকবর সরকারকে ডাকে নেওয়া হলো। তা আমি আলী আকবর সরকার সাহেব, নিতাইবাবু এবং ডাক্তার সাহেব, তো কীভাবে কী করা যায়, তো আমাদের প্রস্তাব আসলো কি যে চলেন দেখি ইকবাল সাহেবের সঙ্গে এটা নিয়ে বসে আলাপ করা যায়। এই পার্সেজা এখানে এই জুট পার্সেল যেটা ছিল এটা খুব ওই যে এখন যেটা ওই যে কতগুলা কোচিং সেন্টার আছে ওটা জুট বোর্ড ওখানে ছিল, এই যে মসজিদের এই পাশে মসজিদের সময় লাগবে এখানে কিন্তু জুট বোর্ড ছিল পিরিয়ড এরিয়া। এই জুট বোর্ডটা সরকারি ছিল, এই জুট বোর্ডটা বিক্রি করা হলো বিন পাওয়ার সময় এই জুট বোর্ডটা কিন্তু বিক্রি হয়ে যায়। সেটা নেয় হচ্ছে শুক্রবার হলো যে সেটা তো অনেক পর। তো যাই হোক, তো বলা হলো আচ্ছা চলেন দেখি এটা ইকবাল সাহেবের সঙ্গে আলাপ করি। তা আমরা ইকবাল সাহেবের সঙ্গে যা বসে তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে। উনি বেশ শিক্ষানুরী ব্যক্তি ছিলেন, খুব উৎসাহী ব্যক্তি এবং খুবই মানে জনকল্যাণমূলক কাজে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, এই আমার সেন্টারে যে পাটটা বেচা কিনা হবে সে প্রতি মনে 25 পয়সা করে 4 আনা করে 25 পয়সা 4 আনা করে দেওয়া হবে মন প্রতি। ওই সেটা দিয়ে কিন্তু এই গার্লস স্কুল প্রথম শুরু করা হয়। তো এখন তো জায়গার দরকার, আগে স্কুল করতে গেলে এত দরকার, কিন্তু প্রাথমিক পর্যায়ে শুধু এখানে কতিপয় ব্যক্তি ছাড়া এখানে যে একটা গার্লস স্কুল হোক এই কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু অনেক ব্যক্তিকে এর বিরোধিতা করেছে যে এখানে একটা গার্লস হাই স্কুল হলে অন্য একটা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা হয়তো কম হবে, এইরকম হয়তো অনেকে বিরোধিতাও করছে। তো যাই হোক, তারপরে তো জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোথায় করা যায়, তো এটা 73 সাল থেকেই কিন্তু এটা আমাদের আলাপ আলোচনা, 73 সাল থেকে আলাপ আলোচনা।
তারপরে জমির সম্পূর্ণ কিছু ডাক্তার নিজামুদ্দিন আহমদ সাহেব সুনীতিবালা প্রাথমিক পর্যায়ে সুনীতিবালা জমি এখানে নেওয়া। কিন্তু সুনীতিবালার সঙ্গে সুনীতিবালা যদি ডাক্তার সাহেব না হলে বোধহয় সুনীতিবালা ওই জমিটা পাওয়া যেত না। ওই ডাক্তার সাহেবের সঙ্গে সুনীতিবালার একটু ছিল। তো যাই হোক, সেটা ব্যাপারে অনেক বাধার সম্মুখীন আসছে। বাধার হয়তো ডাক্তার সাহেব সকালে যা আলাপ ঠিকঠাক করে আসে এই জমির, আবার কেউ যা বাধা দিয়ে সে পরের দিন তাকে ফিরে আবার ভাঙিয়ে দেয়। যে যাই হোক, তিনি এই জমিটা দিয়ে এই জমিটা কিন্তু, আর এখানে ওই 33 শতক জমি সুনীতিবালা, আর হুক্কার বাপের একটা জমি, এটা দাবি করে পরে একটা দলিল হলো 8 শতক না 10 শতক একটা দলিল একটা কিন্তু আছে। ওই 33 শতকের পর একটা কেনাও আছে, ওই একটা গর্তটা কিন্তু হুক্কার বাপে দাবি করলো যে ওইটা আমার জন্য, দখল আমাদের ছিল, উনি যখন করলে দাবি করলো তখন ওইটা আবার নেওয়া হলো 8 শতক কি 10 শতক আমার সঠিক মনে নেই। আর বাকিটা কিন্তু খাস সম্পত্তি। এখানে আমাদের মোট এরিয়া 67 শতক, 66 শতক এরিয়াটা। দেখ, আমরা ডিসিকে ওখানে নিয়ে এসেছিলাম। ডিসি সাহেব বললো যে এটা আপনার অ্যাকোয়ার করে নেন। তো যাই হোক, তো তাৎক্ষণিক অ্যাকোয়ার না হলেও পরবর্তীতে যখন রেকর্ড আসে তখন আমরা এটা এই 66 শতক জমি আমরা রেকর্ড করে নিই। এর কেনাটা সহ যেটা বাকি ছিল খাস, এটা সহ আমরা কিন্তু রেকর্ড করে নিই। হ্যাঁ, এটা হলো মোট পরিমাণ, এটা হলো 66 শতক জমি, এটা রেকর্ড করে নেওয়া হয়। কিন্তু এটারও পিছনে আর একটা গফুর ভাই একটা দাবি করতো, এই যে চত্রা গফুর ভাই দাবি করতো যে আমার ওখানে জায়গা আছে। এটা উনি প্রায় বলতেন, এককে বলতেন যে আমারও জায়গা ওখানে আছে। তখন একদিন মিটিংয়ে আলাপ হলো যে সত্যি যদি তার জায়গা ওখানে থাকে তাহলে জায়গাটা আমরা কিনে নিব। আমি ওনার কাছে বসলাম, মিটিংয়ে আলাপ আলোচনার পর ডাক্তার সাহেব বলে যে আপনি তার সঙ্গে আলাপ করেন। কিন্তু আমি বললাম যে আমরা কিন্তু লিখে নিব, কিন্তু গফুর ভাই কিন্তু লিখে দিতে চাচ্ছি না, কেন আমি লিখিত দেওয়া যাবে না। তো লিখিত যদি দেওয়া না যায় তাহলে সেটা জমি মালিকানা করে দাবি করতে পারে না। আমরা কিন্তু লিখিত নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি লিখিত দেন না, কোনো লিখিত প্রয়োজন নেই না। তো যাই হোক, সেটা ওই পর্যন্ত দাবি, আমরা পরবর্তীতে আমরা রেকর্ড করে নিই। প্রথমে যে শুরু করা হয় 73 সালে আলাপ আলোচনা চললেও আমরা কিন্তু এটা জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি পেল 74 সালে। প্রথম স্বীকৃতি পাই হলো 74 সালে। আমার যতদূর মনে পড়ে 12-13টা মেয়ে নিয়ে আমরা কিন্তু স্কুলটা শুরু করছি। 12-13টা মেয়েরা প্রথম স্কুলটা শুরু করা হয়। সেটাও মানে বহু চেষ্টা করে করা হয়েছে, বন্ধু বান্ধব বিয়াটা মানে মেয়ে দিয়ে। হ্যাঁ, মেয়ে দিয়ে আমারই গর্ব। হ্যাঁ, এটা মানে 12 থেকে 13 জন মেয়ে নিয়ে প্রথম শুরু করা হয় এই ঘরটাতেই। এখন যে ওই পাশে যে ঘরটা আছে ওটা একটা ছাতার ঘর ছিল, বেড়ার ঘর ছিল। এমনকি এই কালক্রমে বেড়ার ঘরে ক্লাস করতে সূর্যও দেখা যেত। হ্যাঁ, ছাপড়া দিয়ে চালানো হতো। কিছুদিন আমরা কিন্তু ওই ছাপড়া দিয়ে একটা বেড়ার ঘর দিয়ে এটা চালান হলো। তখন আচ্ছা, এইরকম অবস্থা, তখন আমরা একটু সিদ্ধান্ত একটা কোটার ঘর তোলা যায়, কোটার ঘর, মাটির ঘর। তো ওই সাইডে কিন্তু ওখানে মাটির ঘর আমার যতদূর মনে পড়ে, আমরা যে ক্লাসে তখন মাত্র 250 টাকা বোধহয় ডাক্তার সাহেবের সঙ্গে ছিল হাতে।
ডাক্তার সাহেবের নিজের সম্পত্তি কিন্তু এখানে তার দেওয়া আছে, সেটা একেবারে ওই পাশে চতরায় ওইটা কি মহলিপাড়া হ্যাঁ মহলিপাড়া মহিলি তারও পারা হ্যাঁ ফকিরপাড়া শিবটারি। ওটাই কিন্তু ডাক্তার সাহেবের, ওটাই 33 শতক জমি উনি কিন্তু দেয়, স্কুলে দান করে। তো যাই হোক, যখন ক্যাশও ছিল না আমাদের হাতে, তখন যাই হোক আমরা এই যে পার্শ্ববর্তী গ্রামে আমরা কিন্তু আদায় করছি। তা আমি একটা কথা এড়িয়ে গেলাম, সেটা হলো কি, এই স্কুল সিদ্ধান্ত করার পর কমিটি একটা সিদ্ধান্ত নিল কি, ডাক্তার সাহেব বললো যে যখন গার্লস স্কুলে আমরা করতেছি, এই গার্লস স্কুলটা পরিচালিত হবে মেয়েদের দ্বারা, মেয়ে শিক্ষক দ্বারা। এটা কিন্তু একটা প্রস্তাব আসলো যে এখানে মেয়ে শিক্ষক দ্বারা আমরা স্কুল চালাবো। এটাই কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত ছিল। শিক্ষকরাও মেয়ে হবে সব। হ্যাঁ, তারপরে তারপর ডাক্তার সাহেব আবার লাল মিয়া ডাক্তার, এই তিনজনে গেলাম বগুড়ায়। এখানে ওই যে জাহানারা বেগমের এক খোঁজ পাওয়া গেল, ওই সে তার বাসায় গেলাম হলো বগুড়ায়। যাই উনি সম্মতি দিলেন, উনি আসলো না, মাঝখানে কিছুদিন ওই ডাক্তার সাহেবের বাসায় থাকেন। উনি থাকে, উনি কিছুদিন ওদের মাঝখানে মাস 3 পর্যন্ত এইটা উনি চালাইছে। কিন্তু তারপরে যেহেতু তখন তো শিক্ষার দাম ছিল, তো তখন তো এখন চাকরির পিছনে শিক্ষিত লোকেরা ঘোরে, আর তখন চাকরি করতে হলো শিক্ষিত লোকের পাশে, এইরকম। তো উনি থাকলেন না, মানে অন্য তো চাকরি হয়, উনি চলে গেলেন। তো যাই হোক, এই কোটার ভাতটা শুরু করা হলো। আমরা এই ধান টানা আদায় করে কোটা ঘরটা আমরা করলাম। বোধহয় 1 কমর পর্যন্ত কোটা ঘর যখন উঠলো, 1 কমর পর্যন্ত তোলা হলো, তখন বালিয়া যে মহলিপাড়া বালিয়া, ও কিন্তু আগে ফুটবল খেলার নাম করা প্লেয়ার ছিল বালিয়া। ওই বালিয়ার কিন্তু প্রায় 24 ঘন্টায় ডাক্তার সাহেবের সঙ্গে থাকতো, খরচ পাতি সাথে থাকা ইয়াটা সব কিছু কিন্তু ডাক্তার সাহেবের বালিয়া থাকতো। বালিয়া করলো কি, যে ওই RDRS রংপুরে RDRS একটা সংস্থা ছিল, বিদেশি সংস্থা, যেটা বোধহয় সুইজারল্যান্ডে, যাক সে RDRS। বালিয়া বললো যে আমি চেষ্টা করে দেখি যে ওখান থেকে কিছু পাওয়া যায় নাকি। তখন বালিয়া ওই RDRSের সঙ্গে বালিয়া ডাক্তার সাহেব গেল RDRS ওরা বললো যে ঠিক আছে, আমরা দিব টিন, আপনারা ঘর তুলে দিতে হবে, ওপরে যে সামনেটা দেওয়া টিনটা আমরা দেবো। তো ওই RDRS একটা বিদেশি সংস্থা রাজি হলো যে আমরা টিন দেবো, আপনারা দেন। তো তখন কাঠের কথা বলা হলো, আচ্ছা ঠিক আছে, আমরা কাঠও দিব, কাঠ দিব, টিন দিব, তবে দেওয়ালটা, মাটির দেওয়ালটা আপনাদের তুলতে হবে। তুলে প্রথমে RDRSের টিন দিয়ে ওই কিন্তু ওই যে এখন যেখানে যে টিনের যে পিছনের যে ঘরটা, ওইটাই কিন্তু ওই একটাই ঘর। তো ওখানে আলাপ করার পর বোধহয় এই আল্লাপের কিছুদিন ওনার সাথে যোগাযোগ করার পরে তো মাঝখানের মধ্যে RDRS এখানে গাড়ি নিয়ে এসে গেল, হাজির RDRS আসে দেখে শুনে চলে গেল। তারপরে ওনারা যথারীতি ওরা টিন, সেই টিন হলো পাতা টিন, কিন্তু কোনো দিন মরিচা ধরে না, এমন টিন সে RDRS। সে টিন দিল ওরা, তারপর কাঠ কেন্দ্র টাকা দিল, আমরা কাঠ কিনে তারপরে আমরা প্রথমে ওই একটা কোঠার ঘর দিই। প্রথমে কোঠার ঘর এটাই হলো চললো। তারপরে পরবর্তী একটা ঘর আমরা দিলাম ওই সাইড দিয়ে, যেটা যে হুকেরভাবে দাবি করে যে আমার জায়গা, ওই জায়গায় একটা ঘর দেওয়া হয়। এই ঘরটা দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করে হলো জলিল MP, নাম হয়তো তোমার শুনছো,
জলিল এমপি চেয়ারম্যান ছিল, পরবর্তীতে এরশাদের সময় এমপি হয়েছিল। ওই তারপরকে একটা ঘর দেওয়া হয়। ওই এই হলো এইভাবে চলতেই আছে। তারপরে আমরা যে যখন আমরা এটা আমরা কিন্তু এই পর্যন্ত বেশ কিছু দিন চালার পর এটাকে একটা হাই স্কুল করতে হবে, কিন্তু হাই স্কুল করতে গিয়ে তখন জমি আমাদের শর্ট পড়ে। তখন হলে কি আগে ছিল 1 একর, আর হাই স্কুল করতে গড়ে লাগবে 1.5 একর সম্পত্তি লাগবে। এই 1.5 একর সম্পত্তি আর বাকি 1.5 একর মিলতে যে সম্পত্তিটা এটা আমরা সংগ্রহ করতে পারতেছিলাম না, যে 9 পারমিশন করতে গেলে ওই জমিটা দিতে হবে। তখন তিনি আর জীবিত নেই। এই যে নির্জর স্কুলে যে হেডমাস্টার ছিল মুশিয়ার, তার আব্বা ওই ডাক্তার সৈয়দ লালমিয়া ডাক্তার করে ডাকে সৈয়দ আব্দুর রউফ। ওই লালমিয়া ডাক্তারের সঙ্গে আমার এবং ডাক্তার সাহেবের খুব খাতির ছিল। আর লালমিয়া ডাক্তার চত্বরে আসলেই ওই নিজাম ডাক্তারের দোকানে ওখানে বসে। ওনাকে বলা হলো, তখন উনি একটা জমি দিল এই চকভাকার পাশে বালুচর একটা জায়গা। আমাদের তো জমি তো মানের দরকার না, আমাদের কাগজের দরকার। তখন উনি একটা ওই জমি ওখানে লিখে দিলেন। লিখে দেওয়ার পর তখন আমাদের যখন জমি সত্ত্ব পূরণ হলো, তখন এদের হাই স্কুল করা হলো। এই হাই স্কুল করা হলো, এভাবে চলতি। কিন্তু তখন পর্যন্ত আমরা ওই তারপরে আরেকটা যখন ওই জুটপুর থেকে ওটা বন্ধ হয়ে গেল, তারপর আবার গুয়াহাটি ছাগলহাটির থেকে আমরা 1 টাকা করে প্রতি চালানি আমরা নিতাম আর কি। পরবর্তী এটা হলো একটা ইনকাম গরুহাটির থেকে। তখন ওই গরুহাটির দায়িত্ব, ওই তখন হাটের দায়িত্ব আমি ছিলাম, আর হলো হামিদ মিয়া। সেটা স্বাধীনতার পরই আমরা এই হাটটা আদায় করার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার উপর এবং হামিদ মিয়ার উপর। তোর এই চালানোর পরে 1 টাকা করে আমরা এই গরু বকি যেটা বিক্রি হবে 1 টাকা চালান বলতে 1 টাকা করে নিয়ে এই গার্লস স্কুলে এই যে চলছিল। তখন লেখাপড়া যেটুকুই ছাত্রী ছিল, লেখাপড়া আমরা চেষ্টা করছি। বেশ রেজাল্টটাকে খুব আমাদের ভালো ছিল, খুব খারাপ ছিল না। যাই ছাত্রীর সংখ্যা কম থাকলে রেজাল্টটা আমাদের বেশ ভালো ছিল। তারপরে এই অবস্থায় পরবর্তীতে চলতে থাকলে ওই যে পাশে যে একটা ঘরটা আছে, ওই যে যেটা, এটা কিন্তু বিএনপির সময়, হ্যাঁ, এইটা হলো বিএনপির সময় ওই ঘরটা কিন্তু হয়, যখন খালেদা জিয়া ক্ষমতা তখন। তো একদিন তখন বিএনপি করে হলো নূর মোহাম্মদ মণ্ডল। তখন এখানে অনেক কিছু সাহায্য, প্রতি স্কুলে কিছু সাহায্য দেয় বিএনপি সরকার। তো সবাই কি সাহায্য দিল, কিন্তু আমরা সেই সাহায্যটা আমরা পাই না। চট্টগ্রাম গার্লস স্কুলে এই সাহায্যটা পাই না। তারপরে একদিন আমি সেদিন নূর মোহাম্মদ মণ্ডলের একটা মিটিং ছিল চট্টগ্রাম, এমপির যে বাসা আছে, আল্লাহর যে বাসা আছে, ওইখানে মিটিং ছিল বিএনপির। ওই মিটিং সূত্রে হোক যাই হোক, টিফিন করে তখন আমি তখন জোহরের নামাজ পড়ছিলাম, আমার অফিসে জোহরের নামাজ পড়ছিলাম। ইন দ্য মিন টাইম নূর মোহাম্মদ মণ্ডল এখানে আসলো, গার্লস স্কুলে আসলো। তা নামাজ পর নূর মণ্ডলের সঙ্গে আলাপ হলো। তখন আমি মণ্ডল সাহেবকে বললাম যে আচ্ছা, সমস্ত স্কুলগুলো সাহায্য ভালো, আর আমরা গার্লস স্কুলে এমন কী অপরাধ করছি যে আমরা এখানে পেলাম না। আমি না হয় আওয়ামী লীগ করি, কিন্তু আমার স্কুলে যে ছাত্রীরা পড়ে তারা তো সবাই আওয়ামী লীগের মেয়েই নয়,
বিভিন্ন দলেরই আছে, বিভিন্ন দলের মেয়েই আছে, কিন্তু কি আমাদের অপরাধ যে আমি আমলি করে দিকে আমাকে শব্দ দেওয়া যাবে না। নুরমন্ডলের সঙ্গে আমার আগে থেকে বেশ খাতির ছিল, পরিচয় ছিল। তখন খালি নুরমন্ডল বললো যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি, আপনাদের জন্য কী করা যায় চেষ্টা করি। ওই দিন বিকালে মিটিংই নূর মোহাম্মদ মন্ডল ওইকে মিটিংয়ে বললেন যে আমি আগামী 6 মাস কি 1 বছর কথা বললো যে 1 বছরের মধ্যে এখানে একটা বিল্ডিং করে দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে একটা বিল্ডিং করে দেওয়া হবে। এই যে তখন এই আলাপ ওই মিটিংয়ের পর প্রায় সপ্তাহখানেকের পর আমাকে ডাকি পাঠালো নূর মোহাম্মদ মন্ডল। তো নূর মোহাম্মদ মন্ডল ডাকি পাঠালো, তখন আমি ইমরানকে না সাথে, ইমরান সহকারী শিক্ষক ছিল, ইমরানকে সঙ্গে করে নিয়ে তারপর মন্ডল সাহেবের কাছে গেলে। তো বলে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি যতদূর তাড়াতাড়ি সম্ভব আপনাদের এখানে একাডেমিক একটা ভবন দেওয়া হবে, সরকার থেকে একটা একাডেমিক ভবন দেওয়া হবে। এই কথা বলো, আমার তো বেশ আশাবাদী হইলাম। কিন্তু দেখা গেল কি যে নূর মন্ডল কিন্তু বেশ কর্মিক লোক, মানে খুব কর্মিক লোক, জনগণের জন্য বেশ চেষ্টা করতেন হলো কাজ করা। 1 মাসের মধ্যেই বোধহয় উনি বলছিল 1 বছরের মধ্যে, সেটি 1 মাসের মধ্যে নূর মন্ডল আমাদের ডাকে পাঠালেন। আমি আর ইমরান যা তার সঙ্গে আলাপ করলাম, আলাপ করার বোধহয় 1 মাসের মধ্যেই দেখে কন্ট্রাক্ট হাজির, অর্থাৎ একাডেমিক ভবন আমরা পেলাম। ওই ঘরটা, ওই যেটা আজও আছে, ওই ঘরটা উদ্বোধন করে কিন্তু হলো যে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেব, বিএনপি শিক্ষামন্ত্রী, এটা বলতে ঠাকুর পছন্দ। উনি কিন্তু ওই সে উনি আসে, শিক্ষামন্ত্রী এসে ঘরটা কিন্তু উদ্বোধন করে তুলে গেছে। এই পর্যায়ে তারপরে যখন এই বিল্ডিং, এটার পরে আবার যখন এই বিল্ডিংগুলো হয়, তখন তো আমার চাকরি ছিল না। আমি এখানে চাকরি করি 32 বছর আমি এখানে ছিলাম, যখন 73 সাল থেকে 2005 পর্যন্ত আমি এখানে দায়িত্বরত ছিলাম। এবং এই দায়িত্বরত অবস্থায় এই স্কুলের সভাপতি ছিল হলো, সবসময় সভাপতি ছিলেন হলো ডাক্তার নিজামুদ্দিন আহমদ সাহেব। শেষের দিকে আসে, আমার চাকরির শেষের দিকে আসে, দেখা যায় মাস্টার সাহেব আমার তো বয়স অনেক হয়ে গেল, যে উনি প্রস্তাব করলেন যে এবার এক করুন তো আনসার আলী কেন সভাপতি করেন, তোমার বাপের কিন্তু ওই প্রস্তাবে তো তাকে করা হলো আনসার আলীকে। ওই একদিন কিন্তু উনি এই সৃষ্টির থেকে উনি সভাপতি ছিলেন, প্রথমে ছিলেন সেক্রেটারি, তারপর হলো সভাপতি। যাই হোক, এই যে বিল্ডিংটা, এটা কিন্তু স্পিকার শিরিন স্বামী চৌধুরী আওয়ামী লীগের সময় যিনি ছিলেন, ওই স্পিকারকে ধরে কিন্তু এই বিল্ডিংটা করা হয়। এই যে এটা তখন ইমরান দায়িত্ব ছিল, হেডমাস্টারের দায়িত্ব বলতে ইমরান ছিল। তখন আমি আমাকে তখন সভাপতি করা হয়েছিল, বিদ্যালয়ের সভাপতি আমি একবার হয়েছিলাম। তখন আমি আর ইমরান যখন এই শ্রী স্বামী চৌধুরী ইয়াতে পীরগঞ্জ আসলো, তখন আমরা একটা দরখাস্ত নিয়ে তার কাছে গেছি, গিয়ে এই যে তখন আবার একটা বিল্ডিং তার কাছে চাওয়া হলো, এবং তার পরবর্তীতে তারই ফসল এই বিল্ডিং। দেখো, শুরুটা চিন্তা করলে আজকাল যে এই অবস্থা, এই যে একাডেমিক ভবন, এটা কল্পনাও করা যায়নি। তো যাই হোক, আরও অনেক কথা আছে, অনেক কথা এই বিদ্যালয়ে।
তা একই কথা যে 20-এ বিদ্যা 30-এ ধন তারপরে ঠন ঠন একটা কথা আগে প্রচলন ছিল যে 20-এ বিদ্যা 30-এ ধন, এর মধ্যে যদি কিছু না হয় তা ঠান ঠান আর কিছুই পাবে না কে আর। তো জীবনটা গড়ে তোলা এই 20 বয়সে যে এই 20 বয়সটাকে পর্যন্ত এই বয়সটাকে বলা হয় বয়স অনুষ্ঠান। এটাকে বলা হয় মানুষের বয়স সন্ধিকাল। এই বয়সটা কিন্তু জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ সময়, 20 বছর পর্যন্ত। অর্থাৎ এই 20 বছর পর্যন্ত নিজের জীবনটা গড়ে তোলে কিন্তু একটা সময়। এই 20 বছর কেউ খুব কষ্ট করেও, যদি যে কষ্ট করেও যে লেখাপড়া করছে, কষ্ট করে কিছু করে হোক সে জীবনে প্রতিষ্ঠিত লাভ করছে। আমি যখন 5 পাস করে, তখন প্রাইমারি স্কুল ছিল, আমার বাড়ি ছিল গিলেবাড়ি, প্রাইমারি স্কুল হল গোবিন্দপাড়া, 3-4 মাইল দূরে। আর এখন তো গ্রামে গ্রামে প্রাইমারি প্রাথমিক স্কুল গ্রামে গ্রামে প্রতি গ্রামে আছে। এখন তখন আমি যখন 5 পাস করলাম তখন আশেপাশে কোনো হাই স্কুল ছিল না। একটা হাই স্কুল ছিল ঘোড়াঘাট, এখানে ছিল একটা রায়পুর, পীরগঞ্জ তখন হাই স্কুল হয়নি, তারপর পলাশবাড়ি না হাই স্কুল ছিল না। তো আমি ওই 5 পাস করে গেলাম হলো পলাশবাড়িতে ভর্তি হলাম। পলাশবাড়িতে ভর্তি হলে তখন তো ছোট্ট ছেলে, তখন তো ম্যাথ সিস্টেম ছিল না, একটু শুনুন আমার কথাটা। ছোট্ট না ছেলে, 5 থেকে 6-এ উঠছি, তখন ওই পরের বাড়ির জায়গা যা লজিং থাকে, মানুষের বাড়ি থাকে, তার ছেলে মেয়েদের লেখাপড়া করে দিয়ে তারপরে নিজে পড়াশোনা করতে হতো। তো কত কষ্ট করে তখন কত কষ্ট। এখন তো তোমার বাড়ির থেকে তো বিএ পাস করতে পারতেছে, হ্যাঁ সবই বা সেই করতেছে এখন। কিন্তু এখন শিক্ষাটা আগে খুব খুব কঠিন ছিল অর্জন করা। যারা কষ্ট করে শিক্ষা অর্জন করেছে তারা প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা কষ্টটা স্বীকার করে না তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে মানুষ নিজে তার জীবনটা গড়ে তুলতে পারে, নিজে একটা সংকল্প করতে হবে, আমি এই হব, আমি লেখাপড়া করে এটা হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি প্রফেসর হব, এরকম আকাঙ্ক্ষা অধ্যবসায় থাকতে হবে। হ্যাঁ, চাইতে হবে। আল্লাহর কাছে তো কোনো জিনিস আমার অত্যন্ত নিষ্ঠার সাথে কামনা করে আল্লাহ একদিন কষ্ট কিছু সেদিন কিন্তু একদিন পাওয়া যায়। আর যদি তোমার নিজে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলছিলেন যে বাঙালি আজ পর্যন্ত চাইতেও শিখব। যে যাই হোক, লেখাপড়ার বিকল্প কিছু নাই। এখন এই যে যখন রেজাল্ট হয়, ছেলেদের পাশাপাশি মেয়েরাই ভালো রেজাল্ট করে, এইচএসসিতে মেয়েরাই ভালো রেজাল্ট করে ছেলেদের চায়, কিন্তু মেয়েরা উচ্চ শিক্ষায় কিন্তু সেইভাবে যেতে পারতেছে না মেয়েরা। আমি আর একটু বলবো, সবাই কষ্ট মনে করেন যে আমরা রংপুরের লোক, আমাদের এখানে বেগম রোকেয়ার নারিষ্টার অগ্রদূত হলো বেগম রোকেয়া, বাড়ি হলো রংপুরে এখানেই, আমাদের রংপুরের মধ্যে মিঠাপুকুরের মধ্যে পাড়াবন্ধ। বেগম রোকেয়া তার আত্মজীবনীতে তিনি লিখছিলেন, তার একটা বইয়ে আমি পড়ছি। তখনকার মেয়েদেরকে উনি তুলনা করছেন হলো বাচ্চাওয়ালা মুরগির সঙ্গে তিনি মেয়েদের তুলনা করছেন। তো কেমন করে, আকাশে তো চিল বা কিছু পাখিতে গিয়ে আসা,
তো এই মুরগির বাচ্চারা যা ওই মায়ের পাকার তলে ঢুকে যায় না, ঢোকে। আর তখনকার মেয়েরা বাড়িতে যদি এই নিকট আত্মীয়রাও আসত, তাহলে কারোর সঙ্গে বের হওয়া যেত না, সেটা শুধু অন্ধকার যুগ, কারোর সঙ্গে বের হওয়া যেত না। তো সে ঢুকে লেগছে যে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে মেয়েরা কোথায় যা পালা ঘরের কোণে যা, কেউ বিছানা মুড়ি দিয়ে শুয়ে থাকে। তো এমন ছিল তখনকার প্রথা। তো সেখান থেকে বেগম রোকেয়ার সাধনাটা আজকে তা তিনি যে তিনি যে সাধনা করে গেছেন মেয়েদের জন্য, সেটা মেয়েদের শিক্ষার অগ্রদূত। তিনি এই শিক্ষার অগ্রদূত হল বেগম রোকেয়া, সে নারীদের বেলা। তো যাই হোক, আমি বললাম যে তোমাদের লেখাপড়ার বিকল্প কিছুই নেই। এই 20টা বছর মধ্যে তোমরা যদি কষ্ট করতে পারো, সারা জীবন সুখ করে খাবা। আজ 20 বছর তুমি 15-20 বছর তুমি যদি কষ্ট না করো, তাহলে তো গবের ডালি বললেন, তখন গবের ডালি বললেন, বাড়িতে গরু থাকে, সে গরু গবের ডালি উবেন লাগবে, তো কষ্ট করা লাগবে আবার। তো জীবনটাকে লাইফ ইজ দ্য বেড অফ রোজেস। জীবনটা ফুলসজ্জা কিন্তু না। জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আসবে তারপর না। ব্রাজিলের যে প্রেসিডেন্ট হয়েছিল উনি ছিল বাদাম বিক্রেতা, আর নরেন্দ্র মোদীর ওনার বাপ ছিল একটা চায়ের দোকান। ওই দোকানে চালাতে হলো নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী এখন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের মতো। বাংলাদেশের মধ্যে 23-24টা দেশের সমান হলো ভারত, হ্যাঁ, 25টা দেশের সমান হলো ভারত। তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী। কে কিছু হতে পারে, তার তো সত্য পৃথিবী কোথায় আছে, আল্লাহ কাকে কোন পর্যায়ে নিয়ে যাবে, এটা বলা কঠিন। তো তোমার মনে করছো যে আমি কিছু হতে পারবো না, চেষ্টা করলেই হতে পারবে। বিশ্বে অনেক রাষ্ট্রনেতার জীবনে খুঁজলে পাওয়া যায়, তারা জীবনে অনেক কিছু কষ্ট করছে, তারপরে তারা। বারাক ওবামার কথা এখানে আসছিল। বারাক ওবামা শুধু প্রেসিডেন্টই হননি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা। তো যাই হোক, সবাই কষ্ট করছে, তোমরা সবাই নিজের জীবনে গড়ে তোলো, এটাই আল্লাহর কাছে কামনা করি। আজকে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।